হয়তো আমাকে এখানে দেখা যাচ্ছে, কিন্তু সেই সব লেখার পেছনে রয়েছেন প্রকাশক, প্রচ্ছদ শিল্পী, মুদ্রণ শিল্পী, বিজ্ঞাপনদাতা, বই বিক্রেতা, পাঠক সকল। আমি তো আর রবীন্দ্রনাথের মতো বলতে পারবো না যে আমি তোমাদেরই লোক। আমি তাদেরই প্রতিনিধি হয়ে এই সম্মান গ্রহণ করলাম। এবার আজকের যে বিষয় দেশভাব এবং তার পুনঃমূল্যায়ন, পর্যালোচনা, সাহিত্য, সিনেমা, ইতিহাস, সেখান থেকে দাঁড়িয়ে কিছু কথা বলবো এবং খুবই তাৎপর্যপূর্ণভাবে বলতে গেলে বলা যায় যে ভূমির উপর দাঁড়িয়ে এই কথাগুলি বলছি তা কিন্তু একটি উদ্বাস্তু কলোনি, এবং শুনতে খুব আশ্চর্য লাগবে। এটি একটি উদ্বাস্তু কলোনি এবং এই সংলগ্ন এলাকা, এই বেলাগোবা, তালমা এবং বেলুবাড়ি, এই সমস্ত এলাকাগুলি উদ্বাস্তু। ইতিহাস বলছে, তথ্য বলছে। এবং আরো আশ্চর্যের বিষয় আপনারা শুনলে বিস্মিত হবে এবং সেই সঙ্গে গর্ব অনুভব করবেন। তা হলো দেশভাগ হলো, স্বাধীনতা হলো, তখন দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এর জেলা এবং দয়রা বিচারক হিরণময় বন্দ্যোপাধ্যায়, এবং হিরণময় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই বেলাগোবাতে প্রথম পশ্চিমবঙ্গ সরকারের উদ্বাস্তু কলোনি গড়ে উঠছে। আনন্দবাবু থাকলে খুব ভালো হতো যে পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম সরকারি উদ্বাস্তু কলোনি এই বেলাগোবাতেই গড়ে উঠেছিল, আর কোথাও নয়, ফাটাপুকুর যার নাম। সেই উদ্বাস্তু গ্রন্থে তার নাম হিরণময় বাবু লিখছেন ফাটাপুকুরি। এইরকম শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে উদ্বাস্তুদের নিয়ে এই রাজ্যে প্রথম সমবায় ভিত্তিতে কৃষি চাষ কি করে সম্ভব হয়, যে বিপুল পরিমাণে হিন্দু উদ্বাস্তু এবারে এলো, তাদেরকে কৃষির মধ্যে দিয়ে কিভাবে জীবনের সুস্থ বিন্যাসে ফিরিয়ে দেওয়া যায়, তারও প্রচেষ্টা বা তারও প্রথম পরীক্ষা এই ফাটাপুকুরে হয়েছিল। এটা ইতিহাসের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবং পর্বে পর্বে যদি আমরা এগিয়ে যাই, এই ফুলবাড়ি, গাবগাম 1, 2 সবই উদ্বাস্তু কলোনি। এবং এই কি বলি ফুলবাড়ি, গাবগাম এর প্রেক্ষাপটে লেখা বিপুল দাসের সরোয়ার সন্ততি। এবং একটা খুব তাৎপর্যপূর্ণ কথা যে 47 এবং 71 এই যে দুই ট্যাগিং পরিণাম, যেখানে প্রচুর পরিমাণে উদ্বাস্তু এলো, সেই প্রেক্ষাপট এবং তার আগের প্রেক্ষাপট গোটা উত্তরবঙ্গই কিন্তু বা উত্তর বাংলায় কিন্তু বনভূমি, জলে জঙ্গলে পরিপূর্ণ, কৃষিকাজ তেমন নেই। এদেশেও মানুষ যারা মদেশীয় তারা কৃষিকাজে তেমন দক্ষ নয়। এই কথা কিন্তু আমি বলছি না, এই অঞ্চলেরই একজন কথা সাহিত্যিক পণ্ডিত জীবন সরকার, তার বয়ান যে উদ্বাস্তু মানুষরা এসে এই অঞ্চলে এই বনভূমি জলা জঙ্গলগুলোকে কৃষিকাজে উপযুক্ত করে তুলেছে। এবং শুধু তাই নয়, চাকরি বাকরি কর্মসংস্থানের ক্ষেত্রে উদ্বাস্তুরা এদেশীয় যে ভূস্বামী তাদেরকে হারিয়ে দিচ্ছে। এবং তারা যে সংস্কৃতির যে বিকাশ বা গত শতকের 7-8 দশকের যে কর্মসংস্থানের বিকাশ, চাকরির যে বিকাশ, সেখানে উদ্বাস্তুরা এগিয়ে যাচ্ছে। কারণ তাদের পেটে একটা ক্ষুধা ছিল যে করেই হোক একটা মাথা তুলে দাঁড়াতে হবে। এবং এই অঞ্চলের ভূস্বামীর যে উত্তর প্রজন্ম তারা পিছিয়ে যাচ্ছে। এবং খুব চমৎকার ভাবে দেখা যাবে যে 1970-এর আগে কিন্তু শিলিগুড়ির এই যে জনবিন্যাস বা জনবসতি ছিল না। যদি জনসংখ্যার পরিসংখ্যান আপনারা দেখেন এবং আপনারা যদি অলোক গোস্বামী অদ্ভুত আধার নামে
একটি উপন্যাস আছে, সেটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে উদ্বাস্তু মানুষের আগমন কলোনি গড়ে ওঠায় শিলিগুড়ি জনবিন্যাস বদলে যাচ্ছে। এবং শুধু তাই নয় যে দেশভাগে একদল বৃহৎ অংশের মানুষ চলে গেল আসাম, ত্রিপুরা, এবং বিশেষ করে আসামে হিন্দু খেদাও আন্দোলন শুরু হয়ে গেল, বাঙাল খেদাও আন্দোলন। তারা আবার উত্তরবঙ্গে ফিরে আসে। এবং ভেবে দেখুন যে এক মানুষ জীবনে আর কতবার বাসভূমি হারাবে, কতবার দেশ হারাবে। বাংলাদেশ এই পূর্ব পাকিস্তান থেকে আসাম, আসাম থেকে আবার উত্তরবঙ্গে। ঠিক এমনই ঘটেছে যে এই বঙ্গের বা এই রাজ্যের যে বিহারি মুসলিম, সে কিন্তু দেশভাগ হতে ভেবেছিল যে পাকিস্তান সেফ জোন, পাকিস্তান এসে চলে গিয়েছিল। এবং শুধু তাই নয়, সেখানে যখন আইয়ুব খানের অত্যাচার শুরু হয়ে গেল, তখন সে বুঝে গেল বিহারি মুসলিম যে পূর্ব অংশটাও সেফ জোন নয়, পশ্চিম অংশে গেল পাকিস্তানে। মুক্তিযুদ্ধে আবার সে পূর্ব অংশ মানে পরিণাম যা দেশে জনজাতির বিন্যাস, সংস্কৃতি, অর্থনীতিতে বিপুল পরিমাণে প্রভাব ফেলছে, তার চিত্র আমাদের এই উপমহাদেশ বা 70 বছর ধরে বহন করে যাচ্ছে। এবং শুনলে খুব বিস্মিত হবে যে বাঙালির যে জাতিতত্ত্বের পাঠ বারবার বদলে যাচ্ছে, যেটা আনন্দ গোপাল বাবু সামান্য সূচনা করেছিলেন যে প্রচুর পরিমাণে বাঙালি হিন্দু বেঁচে থাকতে মুসলিম হয়ে গেছে। আশ্চর্যের বিষয়। এবং তার প্রমাণ পাওয়া যাচ্ছে। আপনারা খুব যদি সাধারণ দৃষ্টান্ত দিই তাহলে দেখবেন যে অনেক মুসলিমের, মানে আমি জাতিতত্ত্বের বিন্যাসে যাচ্ছি না, মুসলিম মানুষের পদবী চৌধুরী, দেখবেন রায়, মন্ডল, রুটটা কোথায়? ওইখানে। অর্থাৎ দেশভাগে শুধুমাত্র প্রাণ বাঁচাতে, ভিটে মাটি বাঁচাতে ধর্ম ত্যাগ করেছিল। এবং খুব চমৎকার ভাবে এই অঞ্চলে আপনাদের শিলিগুড়ির এক লোক কথা সাহিত্যিক রাজা সরকার, তার এক চমৎকার উপন্যাস আছে নিবন্ধের মীমাংসা। তার যে নায়ক ধলা মজুমদার, সে আত্মসমীক্ষায় যাচ্ছে যে স্বদেশের থেকে ধর্ম কখনো বড় হতে পারে না, ধর্ম ত্যাগ দায়িত্বেও আমি ভিটে মাটি ত্যাগ করবো না। এই সংকটের মধ্যে তাদের যেতে হচ্ছে। বিজয় ভট্টাচার্যের বয়ানে আমরা দেখব যে মকবুল গাজী মুসলিম মানুষ, নিরামিষ খান শনিবার, বৃহস্পতিবার। উৎস কথা, সে হিন্দু ছিল, বাঁচতে মুসলিম হয়ে গেছে। এবং শুধু তাই নয়, সংকট আরো গভীরে, যে দেখা যাচ্ছে যে পূর্ব পাকিস্তানে দেশভাগ হবে হবে, স্বাধীনতা হবে হবে, এইরকম প্রেক্ষাপট গড়ে উঠেছে। এবং সেই অঞ্চলে যারা বর্ধিষ্ণু হিন্দু মানুষ, তারা বুঝে গেছে যে দেশভাগ হচ্ছেই, একটি মানচিত্র টানছেই, এপারে আর স্থায়ীভাবে বসবাসের উপযোগী নয়, পর্বে পর্বে চলে আসছে। এবং রাজা সরকার যে বিন্যাস এঁকেছেন সেটি আরো চমৎকার, যে এই যে প্রায় 1 লক্ষ বাঙালির যে বিয়োগ যাত্রা হলো, তার পরমান্তর কেমন তিনি দেখাচ্ছেন চমৎকার ভাবে। 1937 থেকে 1947 পর্যন্ত যে হিন্দু বাঙালি এসেছিল তারা ছিল বর্ধিষ্ণু, এবং তারাই সবচেয়ে প্রথমে আজ পেয়েছিল যে এদেশ আর উপযোগী নয়, এবং তাদেরই জমি বাড়ি এগুলো দখল হওয়া শুরু হয়েছিল। 47 থেকে 57 পর্যন্ত যারা এসেছিল তারা স্বল্প বর্ধিষ্ণু, মধ্যবিত্ত বলতে পারি। আর 57 থেকে 66 বা তারপরে যারা এসেছিল তারা একেবারে ভাঙাচোরা মানুষ, একেবারে দরিদ্র গরিব মানুষ। এই হচ্ছে বৃত্তায়ন। আজ যা চলছে বাংলাদেশে তার কখকপ্য নয়, তা পরিণাম এবং পরিণতি আরো ভয়াবহ। এখন প্রশ্ন আসে, যেহেতু পুনঃপাঠ পুনঃআলোচনার কথা বলা হয়েছে, যে বাঙালি, এখানে বাঙালি বলতে হিন্দু মুসলিম দুই জাতিকেই বলছি, 1000 বছর ধরে পাশাপাশি ছিল, 1000 বছর ধরে ভাই ভাই হিসাবে ছিল, 1000 বছর ধরে নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছিল, হুট করে ভেঙে গেল কেন? ভাঙনটা ধরেছিল অনেক আগে। বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের দূরে সরিয়ে দেওয়া, ব্রাহ্মণ্যবাদ, জাতপাতের সংস্কার এবং শিক্ষা সংস্কৃতি থেকে পিছিয়ে দেওয়ার ফলে তারা চাইছিল যে একটা পৃথক দেশ হোক, এবং তারা সেটা লড়কে লড়কে পাকিস্তানের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে।
এবং এটা তো তার একপাক্ষিক স্তর। কিন্তু কেউ কেউ আছে যারা দেশভাগকে প্রত্যাখ্যান করেছিল, সমস্ত ত্যাগ করেও ভিটেমাটি আঁকড়ে রেখেছিল। এমন সব আপনারা যদি হাসান আজিজুল হকের আগুন পাখির উপন্যাসখানা পড়েন তাহলে দেখবেন সেখানে মুসলিম একটি মহিলা বৃদ্ধ, সে বর্ধমান ছেড়ে বাংলাদেশ যায়নি এবং সে বলেছিল যে আমি কেন যাব, দেশভাগটা কি, আমি কেন দেশ হারাবো, যাইনি। এবং দেশভাগের যে ক্ষমা সেটাকে ভেঙে দিয়েছিল। এবং মাঝে মাঝে প্রশ্ন আসে, যদি হিন্দু বাঙালি সেই পর্বে দাঁড়িয়ে প্রতিরোধ করে তুলত তাহলে কেমন হতো। কেউ কেউ চেষ্টা চালিয়েছিল এবং খুব চমৎকার ভাবে দেখা যাবে যে এই যে বাঙালি হিন্দু, সে আচার সংস্কার বিসর্জন দিয়েও টিকে থাকতে চেয়েছিল কিন্তু পারেনি। এবং আর একটা বিষয় সেটা হচ্ছে যে সংস্কৃতি কিন্তু রূপান্তর ঘটে গিয়েছে। আমাদের যে ব্রাহ্মণতান্ত্রিক সংস্কৃতি, সেই সংস্কৃতি মাজা কিন্তু দেশভাগ ভেঙে দিয়েছে এবং তার মধ্যে দিয়ে বিশেষ করে ইসলাম সংস্কৃতি প্রবেশ করে যাচ্ছিল এবং যা বাংলাদেশে এখন পুরোটাই সেখানে কিন্তু আর বাঙালি সংস্কৃতি নেই, ইসলাম সংস্কৃতি হয়ে গেছে। এবং এই যে দেশভাগের চর্চা, তার বিবিধ বয়ান আছে, বিবিধ ন্যারেটিভ আছে। সেই ন্যারেটিভের মধ্যে দিয়ে বাঙালি লেখক, ঐতিহাসিক এবং বাঙালি পণ্ডিতরা তার ভাঙনকে খোঁজার চেষ্টা করেছে। শুধু ভাঙন নয়, এর মধ্যে দিয়ে কিভাবে আবার সংগঠিত দেশের ধারণা গড়ে তোলা যায়। এই যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে অমর মিত্র, তার কিছু চরিত্র আছে যারা দেশভাগকে স্বীকার করে না। দশমী দিবস উপন্যাসের কথা বলতে পারি, আর যে এক বৃদ্ধা বীরাঙ্গনা দাসী, দেশভাগ সে মানে না। এবং বা তার মাতৃভূমি উপন্যাসের নায়করা ভাবে যে দেশ হয়তো মিলে যেতেও পারে, যেমন দুই জার্মানি এক হয়ে গিয়েছিল, হয়তো মিলে যেতেও পারে। আবার সংকট আরো গভীর স্তরে এই অমর মিত্রের বয়ানে পাওয়া যাবে যে এই গল্পের নাম অলিভ ক্রন্দনধ্বনি। তার যে ব্যক্তিত্ব কৃষ্ণ মিত্রে, সে শুধুমাত্র ভিটে মাটিতে টিকে থাকার জন্য হিন্দু ছেড়ে মুসলিম হয়েছিল এবং পরিবারের লোককে বলেছিলেন যে ইসলাম শান্তির ধর্ম, তাই আমি এই ধর্ম ত্যাগ করলাম। আরো আশ্চর্যজনক বিষয়, তার যখন মৃত্যু হচ্ছে, আমাদের যে হিন্দু শাস্ত্রের পরলৌকিক ক্রিয়া, তার দুই মেয়ে, এক মেয়ে হিন্দু ধর্মীয় থেকে গিয়েছিল, আরেক মেয়ে বাবার সাথে মুসলিম হয়ে গিয়েছিল। তার দুই নাতি দুইভাবে পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করছে, একজন হিন্দু মতে, একজন মুসলিম মতে। আপনি ভেবে দেখুন, জীবনের বিনাশ ক্রিয়া বা সংস্কৃতি, আমাদের পুরাণ মিথ কিভাবে দেশভাগ খণ্ড খণ্ড করে ভাঙনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। ব্যক্তির সম্বোধন বদলে যাচ্ছে, দেশভাগ হবে হবে হচ্ছে, একটি মানচিত্র টানছে এবং সেইখানে বসে কান্তনগরের এক কাকি শুধুমাত্র মানচিত্র এই বলি যে তার কাপড়ের দিয়ে পতাকা গড়ে যাচ্ছে, কিন্তু পতাকায় কোনো সিম্বল নেই। কারণ খুলনা কোন দিকে পড়বে, বালুরঘাট কোন দিকে পড়বে কেউ জানে না, যেদিকে পড়বে সিম্বল সেদিকেই হবে। এইরকম বিভীষিকা। শেষ কথা বলবো যে খুব বেশি আর বলবো না, কারণ ছাত্রছাত্রীরা অধৈর্য হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। অনেক কথাই বলার ছিল যে দেশভাগ বাঙালি জীবনে এক ঐশাচিক অন্ধকার ডেকে এনেছে এবং দেশভাগের মহৎ সাহিত্য, সংস্কৃতি এবং সিনেমা গড়ে ওঠেনি, এও বড় আক্ষেপের বিষয়। ঋত্বিক ঘটকের কথা বলতে পারি এবং একটু আগে আনন্দ উপাধ্যায় বলে গেছেন তানভীর মোকাম্মেলের কথা। দেশভাগের অসাধারণ চিত্র তিনি অঙ্কন করেন। শুধু দেশভাগ নয়, তিনি যা করেন তা হলো বাঙালিয়ানাকে ধরতে চান। হিন্দু নয়, মুসলিম নয়, বাংলা ভাষা এবং বাঙালি আজকে সবচেয়ে বেশি সংকটে, সেই সংকটকে তিনি ধরতে চান। কিন্তু
এই যে 47 দেশভাগ, এত পরিমাণে উদ্বাস্তু আগমন, তার মহৎ সাহিত্য, শিল্প, চিত্রকলা গড়ে উঠল না, এই নিয়ে অনেকেই আক্ষেপ করেছিলেন। যেমন আক্ষেপ করেছিলেন দেবেশ রায়, অশ্রুকুমার শিকদার, আপনাদের শিলিগুড়ি অশ্রুকুমার শিকদার, তপদী ভট্টাচার্য, মধুময় পাল এরা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় বা বৈশাখের বিষয় জানেন কি, যে দেশভাগ আজ বাণিজ্যের বিষয়, ব্যবসার বিষয়, দেশভাগ কেন্দ্রিক গল্প উপন্যাস বাজারে এখন ভালো বিক্রি হচ্ছে। প্রকাশক লেখককে বলছেন যে দেশভাগ কেন্দ্রিক লেখা ভালো বিক্রি হচ্ছে, যার মধ্যে বাঙালি ডুবে গিয়েছিল সেই দেশভাগ ভালো বিক্রি হচ্ছে। সমীক্ষা নেই, উপলব্ধি নেই, নির্মাণ নেই, গবেষণা নেই, কিছু আছে শুধু একটা চিত্র। কোন চিত্র? মুসলিম কর্তৃক হিন্দু অত্যাচার, মুসলিম কর্তৃক হিন্দু চিনে নেওয়া, ধর্ষণ, গোত্রান্তর, পালিয়ে যাওয়া, এই দেশভাগ। এবং আজকে এই ভারতে যে ধর্ম সংকটের মধ্যে আমি দাঁড়িয়ে আছি এবং আমার দেশকাল সমাজ দাঁড়িয়ে আছে, যেখানে বিভেদ পুরো মাত্রায় ত্বরান্বিত হচ্ছে, সেখানে দেশভাগ কিন্তু খুব বেশি শক্তি। অনুসন্ধান ভালো, গবেষণা ভালো, তা যদি ভারতের দুই জাতি আমাদের হিন্দু মুসলিমের মধ্যে যদি ফাটল ধরায়, তা কিন্তু একটা পৈশাচিক বিভীষিকা, যে বিভীষিকা সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে। এবং হয়তো আমার কিন্তু বলবেন তার উপন্যাস ল্যাটিভ লাইন, তার এক বাচ্চা ছেলে শতাব্দ, তার পিতা মুসলিম মহান মানবিক উদারপ্রেমী, করোনার সময় সাধারণ মানুষের সাহায্যের জন্য ঘর থেকে বেরিয়ে গেছে, কিন্তু সংকটের মুখে পড়তে হচ্ছে, জিজ্ঞাসার মুখে পড়তে হচ্ছে শুধুমাত্র পরিচয় মুসলিম ধর্ম পরিচয় নয়। এবং তাই শেষ কথা বলবো যে গবেষণা ভালো, অনুসন্ধানও ভালো, কিন্তু তা যদি ভারতে বিভেদ ঘটায় তা কিন্তু অন্যায়। কেননা অবনীতরা স্বপ্ন দেখেন যে জার্মানির মতো ভারত বাংলাদেশে এক হয়ে যাচ্ছে, বাস্তবে কতখানি প্রাসঙ্গিক বা বাস্তবে তার সম্ভাবনা আছে কিনা, বা আজকে বাংলাদেশের যে কলঙ্কময় অবস্থা, সেখানে বাংলাদেশকে আমরা প্রতিবেশী দেশ ভাবতে লজ্জা পাচ্ছি। সেই অবস্থায় দাঁড়িয়ে আমার দেশে আমি আর বিভেদ ঘটাতে চাই না, যা গেছে তা গেছে। আসুন মায়া ছড়ায়, আসুন ভালোবাসার আলোয় আমার দেশ, জাতি, ধর্মকে